প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। সমন্বয়ক ছিল, তারা যে রাজনীতির দল গঠন করতে চেয়েছিল ইতিমধ্যে তারা কেন সেই দল গঠন করেনি, বা তারা কোন চাপের কারণে রাজনীতি দল গঠন করার অগ্রসর হয়েও তারা করেনি, এবং কি তাদের আগামী দিনের পরিণতি কী হতে পারে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন, কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আব্দুল নাসির ফারুকী। আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে তোলপাড় বা আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল এবং সার্জিস, তারা ইতিমধ্যে আপনারা জানেন জেলায় জেলায় গিয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়েছেন। এর পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের সময় আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের কাছে গিয়ে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন। এরই মাঝে যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ইন্টারভিউতে হাসনাত এবং সার্জিসের ইন্টারভিউগুলো দেখে কিছুটা হলেও আন্দাজ করা যায় যে আসলে তারা একটা রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করতেছেন। এটা নিয়ে বিভিন্ন টকশো, টিভি টকশোতে অনেকভাবে আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু তারা হয়েছিল। আদৌ কি তারা কোনো রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে কিনা, এবার সে বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন বর্তমান সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে বর্তমানে যে দেশের পরিস্থিতি বা ইতিমধ্যে যে বন্যার যে বিষয়টা, সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নিয়েছেন বর্তমান সরকার উপদেষ্টা আসিফ নাহিদ ইসলাম। সেই ভিডিও ফুটেজটা দেখাবো। অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যে বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে নিউ ইয়র্কের আওয়ামী লীগ যারা আছেন বা আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, আওয়ামী লীগ কর্মীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র পেতে রেখেছেন সেখানে, কিন্তু এদিকে মাস্টার প্ল্যান খেলে ফেললেন ডক্টর ইউনূস। সে বিষয়টা নিয়ে বিস্তারিত দেখবে আজকের ভিডিও। বুঝতে পারছেন আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে সবাইকে অনুরোধ করবে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। যারা আমাদের চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি, এটা ছিল এক দফারই অংশ। যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এক দফার যে কথাটা বলা হয়েছে যে জনগণ এবং সংসদের প্রয়োজন নেই, আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি, এটা ছিল এক দফারই অংশ। যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এক দফার যেই শেষ অংশটা। আমরা তো শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়, এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে
একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। ভাবতেছি যে এটার একটা স্থায়ী সমাধান প্রয়োজন, কারণ এটা যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের বাঁধগুলাকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। এবং যে সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আছেন তিনিও আসবেন এবং এই বিষয়ে অভিজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। আর এখন মূলত আমরা যে পুনর্বাসন কার্যক্রমটা সেইটা কিভাবে দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা, এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে। তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং এখানে বাজেট এস্টিমেশনটা হচ্ছে সেটা সরকারের কাছে পাঠালে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আর কি। চট্টগ্রাম বা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন, বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন, জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন? জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন। যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন, যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার কার্যক্রম, যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কেমন সাপোর্টও করবে।
সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটিটা আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের। কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু, সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল, আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে। কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনও যে এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে। তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লবিং টবিং চিন্তা করতেছে, অথবা জাতিসংঘের চিঠি দিবে, জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে, এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে। আগামী কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না, সেটাও কিন্তু এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাবে। বস ভালো থাকুন। সমন্বয়ক ছিল, তারা যে রাজনীতির দল গঠন করতে চেয়েছিল ইতিমধ্যে তারা কেন সে দল গঠন করেনি, বা তারা কোন চাপের কারণে রাজনীতি দল গঠন করার অগ্রসর হয়েও তারা করেনি, এবং কি তাদের আগামী দিনের পরিণতি কী হতে পারে, যারা ইতিমধ্যে সমন্বয়ক হিসেবে বাংলাদেশে আপনার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি ধরি যে যারা ওয়ান টাইম ইউজ করতে চায় তারা কিন্তু ওয়ান টাইম ইউজ করে, সেটাকে কিন্তু তারা কখনো আপনার কন্টিনিউ করে না। আপনাকে যদি ইউজ করার মন চায় তাহলে কিন্তু ইউজ করে আপনাকে ফেলে দিবে। রাজনীতি এমন একটা জিনিস, সেখানে কিন্তু মানুষ ব্যবহার হয়। এখন যদি এই পরিস্থিতিতে যদি আমরা একটি বিষয় বিশ্লেষণ করি যে বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় সমাবেশগুলোতে কারা গিয়েছিল, কোন নাগরিকরা গিয়েছিল, ওই সময় তো কিন্তু দল ক্ষমতায় ছিল না। এরকম কিন্তু আমার চোখে অনেক পড়েছে যারা পরিবার বিএনপি ছিল, তার পরিবার থেকেও দুই তিনজন লোক সবসময় আপনার আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু তারা গিয়েছিল। কিন্তু দেখা গেছে কি 5 তারিখের পরে আপনার তারা কিন্তু পোল্ট্রি মারছে যে তারা একদম খাস বিএনপি বা তারা জামাত বা তারা অন্যান্য দল, তার মানে তারা আর আওয়ামী লীগে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন গেল আগে, এখন কেন তারা পোল্ট্রি নিচ্ছে? আমাদের দেশ হচ্ছে একটি জোয়ার ভাটার দেশ, যেখানে আপনার যখন জোয়ার আসে তখন মানুষ স্রোতের বিপরীত মানে স্রোতের দিকে কিন্তু গা ভাসায়, এবং কি যখন বালু পরিস্থিতি দেখে তখন বালুর দিকে কিন্তু তারা গা ভাসানোর চেষ্টা করে, তারা কখনো আপনার পিছনে ফিরে তাকায় না। এখন প্রশ্ন হচ্ছে যারা ইতিমধ্যে সমন্বয়ক ছিল তারা কেন রাজনৈতিক দল গঠন করতে গিয়েও করে নাই? আপনারা জানেন তারা একটি বিশাল বড় পরিকল্পনা ইতিমধ্যে এঁকেছিল। তারা ভেবেছিল যে আমরা যদি এই আন্দোলনে সফল হতে পারি, যদিও তাদেরকে কিছু দল তাদেরকে ব্যবহার করেছে, ছাত্রদেরকে মাঠে নামিয়ে তারা পূর্ণ সমর্থন দিয়ে সেখানে তাদের মাধ্যমে বড় একটি স্বার্থ ইতিমধ্যে হাসিল করেছে। কিন্তু তারা ভাবলো কি যে ওনারা যদি সংসদে যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না, আমরাও যাব। তার মানে তাদের রাজনৈতিক দল গঠন করার একটা চিন্তাভাবনা আসলো। তখন দেখা যাচ্ছে কি বাংলাদেশের এত পুরনো যেই বিরোধী দলগুলো রয়েছে তাদেরকেও দেখা গেছে কি তারা কেন পাত্তা দিচ্ছে না বা তাদেরকে গোনাই ধরতেছে না। তারা কিন্তু তাদেরকে সহ হুমকি দিয়ে দিচ্ছে, যারা ইতিমধ্যে সমন্বয় আছে বা দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু বিরোধী দল যারা তাদেরকেও কিন্তু হুমকি দেয় যে নৌকা বিদায় করছি ধান চাষ করার জন্য না, নাঙ্গল দিয়ে হাল চাষ করার জন্য না। এরকম তারা কিন্তু কটু কথা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা কিন্তু ইতিমধ্যে বলছে। যখন তাদের পানিশমেন্ট শুরু হয়ে গেছে, দেখতেছি যে তাদের পরিস্থিতি ততটা তাদের অনুকূলে নাই, তখন তারা কি করলো, হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমরা কিন্তু রাজনৈতিক দল গঠন করব না, আমরা ছাত্র আছি, ছাত্র হিসেবে থাকবো, এবং কি আমরা নিজেদেরকে সমন্বয়ক হিসেবেও কিন্তু আমরা পরিচয় দিব না। তার মানে কি সম্পর্ক বদলে গেল একটি পলকে। তো দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কারা কারা চান যে ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা নতুন দল গঠন হোক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রতিবেদনটা দেখেছেন, অন্যদিকে আপনারা ইতিমধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের বেশ কিছু বক্তব্য শুনেছেন, অন্যদিকে রাজনৈতিক দল গঠনে একজন বাহির বেশ কিছু প্রতিক্রিয়া শুনেছেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো মনে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।